ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুলিশ, বাড়ছে টহল গাড়ি, কাঠামোগত পরিবর্তন করে জনবান্ধব বাহিনী গড়ার পরামর্শ। অপরাধস্থল পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু তার যেরকম সে সময় লাগছে, আবার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে এই অতি সতর্ক নীতিটা অবলম্বন করছে। কপের মূল সম্মেলনে আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা। চূড়ান্ত ঘোষণায় বাংলাদেশের দাবি অন্তর্ভুক্ত করার চেষ্টা। আমদানি শুল্ক কমানোর পরও বাড়ছে আলুর দাম, 2 সপ্তাহে কেজিতে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি। এবং সংঘাতে ফের অস্থির ভারতের মণিপুর, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ গেল 11 কুকি বিদ্রোহীর। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। 5 আগস্টের পর অনেক থানায় লুট হয়েছে অস্ত্র, গুলি। সিসিটিভি ফুটেজ ও আলামত না থাকায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা সম্ভব হয়নি সেসব লুট হয়ে যাওয়া অস্ত্র ও গুলি। এদিকে একে একে মাথা চাড়া দিচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। রাজধানীতে কাল কান পাতলেই শোনা যায় চুরি ছিনতাইয়ের গল্প। ছাত্র জনতার প্রতিরোধে ভেঙে পড়া পুলিশ কতটুকু ঘুরে দাঁড়ালো? জাকির হোসেনকে সাথে নিয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন আরিফ হোসেন। এই তো সেদিনের গল্প, যখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে পুলিশ। ক্ষমতার দাপটে মুখোমুখি হয়েছে ছাত্র জনতার। গুলির সামনে বুক পেতে দেয়া জনতার বাঁধ ভাঙা জোয়ারে এলোমেলো বাহিনীর সব সদস্য। পরিণাম সবার জানা। এই সুযোগে চুরি ছিনতাই ডাকাতির অভিযোগে আতঙ্কিত পুরো রাজধানী। রাতের আধারে অপরাধীরা আরও বেপরোয়া। এর মধ্যে বদলি, পদোন্নতি আর অব্যাহতিতে ঢেলে সাজানো হয়েছে পুলিশ। দলীয় পৃষ্ঠপোষকতার অভিযোগে আইনের আওতায় আনা হয়েছে অনেককে। পুলিশকে সহায়তায় মাঠে নামে 3 বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর অভিযানে রিভলভার 19টি, পিস্তল 76টি, রাইফেল 22টি, শর্টগান 37টি, পাইপগান 8টি, শুটারগান 43টি, এলজি 31টি, বন্দুক 48টি, AK-47 1টি, SMG 5টি, গ্যাস গান 4টি, এয়ারগান 10টি, SBBL 10টি, টিয়ার গ্যাস লঞ্চার 2টি এবং 3 কোয়ার্টার 2টি জব্দ করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় এখনও ধ্বংসাবশেষ বিদ্যমান। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর সাধারণ জনগণের রোষানলে যে কটি থানা আক্রান্ত হয়েছিলেন তার মধ্যে যাত্রাবাড়ী থানা অন্যতম। ইতিমধ্যেই পার হয়েছে 3 মাসের বেশি সময়। কতটুকু ঘুরে দাঁড়াতে পারল রাজধানীর পুলিশ? আমরা একটু ঘুরে দেখতে চাই। আমরা জানতে চাই প্রত্যেকটি থানায় আগের মতো জনসেবা পাচ্ছে কিনা পুলিশের কাছ থেকে। চলুন দেখে আসি। ছোটখাটো সমস্যা, প্রাথমিক অভিযোগ থেকে মামলা, কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। হাসিনার আমলে এই থানায় আসছিলাম, অবনী শঙ্কর সেই ওসি, উনি 3 দিন আসছে, একজন নেয় নাই, গাড়ি নেয় নাই। আমি ভাবলাম যে এই সরকারের আমলে আমি বিচার পাবো না। আগে যেরকম কথা নিত না, আগে অন্যরকম অ্যাটিটিউড ছিল, আর এখন আসলেই সুন্দর মতন এটার একটা কথা নেয়, মানে জাস্ট সবার একটা ইজ্জত যায়, ইজ্জতরা দেয়। অপ্রতুলতা টহল গাড়ির, হারিয়ে ফেলা অস্ত্রের ভয় তো আছেই, সাথে ঢাকায় ফেরা পুলিশের প্রায় সবাই এসেছেন ঢাকার বাইরে থেকে। তাই বেগ পেতে হচ্ছে অপরাধী শনাক্তে। সময় লাগবে, যেহেতু নতুন এখানে আসছি, একটু সময় লাগবে অবশ্যই। সবসময় তো জেলাতে চাকরি করছি, এখানে ভিন্ন রকম লাগতেছে, এটা একটু সময় লাগবে, বুঝতে একটু সময় লাগবে। অনেক ধরনের মানুষ এখানে, তো ধৈর্য খুব কম, আমাদের উপর এসে মাঝে মাঝে খারাপ ব্যবহারও করে। মানে একটু দেরি হইলে আমাদের বুঝতে হবে এখন, মানে আমাদের এই সম্পূর্ণ একটা বাহিনী সম্পূর্ণ নতুনভাবে আমরা কাজ করতেছি, আমাদের সময় সুযোগ দিতে হবে, আমাদের জন্য একটু অপেক্ষা করতে হবে, কিন্তু এইটা এখানে খুব কম। তবুও সাধ্যমতো চেষ্টা ঘুরে দাঁড়ানোর। কনস্ট্রাকশনে আমরা রেন্টে যেই মালামালগুলি দিয়ে থাকি, এই মালামালগুলি সেখান থেকে লুণ্ঠন করে। এই লুণ্ঠন করার 1 ঘন্টা যাবত এই তাণ্ডব চালানোর পরে তারা একটা ট্রাক নিয়ে আসে। ট্রাক নিয়ে এসে ট্রাকে এগুলি লোড করে
লোড করে এগুলি নিয়ে বেরিয়ে পড়ে সবাইকে কন্টেনারের ভিতরে বেঁধে রেখে ম্যানুয়ালি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গাড়ি শনাক্ত করছি, গাড়ির ড্রাইভার শনাক্ত করছি। পরে কেরানীগঞ্জ, আপনার তিতাস, চান্দিনা থানা অভিযান করে আমরা মোটামুটি একটা সফল পর্যায়ে আসছি আর কি। পরিচিতিটাই হয়তো বা একটু সময় নিচ্ছে, সেক্ষেত্রে এলাকার যারা আছে, আমাদের সিনিয়র অথরিটি আছে, তো মোটামুটি কোনো না কোনো ওয়েতে মেকানিজম হচ্ছে। ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মুখপাত্র বলছে, বাড়ানো হচ্ছে টহল গাড়ির সংখ্যা। নজরদারিতে আছে শীর্ষ সন্ত্রাসীরাও। চাইলেন জনগণের সহায়তা। ইতিমধ্যে যেসব অস্ত্র ব্যাহত হয়েছিল তার বেশিরভাগই পুনরুদ্ধার করা হয়েছে। কিছু অস্ত্র যেগুলো উদ্ধার হয়নি সেগুলো উদ্ধারের জন্য আমাদের নিয়মিত কার্যক্রম অভিযান চলমান রয়েছে। আর পুলিশের যে সক্ষমতা বাড়ানো, পুলিশের মোবিলিটি বাড়ানো, এটা আমাদের বিবেচনায় রয়েছে এবং এটার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে থানাগুলোর মোবিলিটি বাড়াতে 50টি নতুন গাড়ি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ বিশ্লেষকরা বলছেন, মনোবল ভাঙা পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। দরকার কঠোর অবস্থানের। পুলিশ কিন্তু এখন কোথাও কোনো ব্যবস্থা গ্রহণ করতে, অপরাধস্থল পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু তার যেরকম সে সময় লাগছে, যাওয়ার ক্ষেত্রেও অনেক দেখে শুনে বুঝে তারপর যেরকম অপরাধস্থলে তারা যাচ্ছেন, আবার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে এই অতি সতর্ক নীতিটা অবলম্বন করছেন। অপরাধের শীর্ষ অবস্থানে যারা ছিলেন, কারাগারে ছিলেন, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ছিল যারা বের হওয়ার পরে এদের কর্মকাণ্ড, আচার আচরণ, গতিবিধি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। সেটিও যে খুব ভালোভাবে হচ্ছে সেটি কিন্তু আসলে মনে হচ্ছে না। কাঠামোগত পরিবর্তন করে জনবান্ধব পুলিশ তৈরি না করলে ভবিষ্যতে আবারও এর মাসুল গুনতে হবে এই বাহিনীকে। মন্তব্য সমাজ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। কপ সম্মেলনে দেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বাংলাদেশের কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে বলেন তিনি। সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছে একটি সমন্বয় সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় তিনি বলেন, সম্মেলনে প্রধান প্রচেষ্টা হবে বাংলাদেশের উদ্বেগ ও দাবি চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা। এর আগে স্থানীয় সময় বিকেল 5টার দিকে বাকুতে পৌঁছান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার COP29-এর মূল শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে অন্তত 3টি বড় অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। আমদানি শুল্ক কমানোর পর ঊর্ধ্বমুখী চট্টগ্রামের আলুর বাজার। নিত্যপণ্যটির দাম বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজিতে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন পাইকারি আলুর বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, একটু জানতে চাই যে গেল 2 সপ্তাহ ব্যবধানে আলুর দাম এই যে কেজিতে বেড়েছে, অনেকটাই বেড়েছে। জানতে চাই যে কত টাকা বেড়েছে সপ্তাহ ব্যবধানে, এবং আমদানি শুল্ক কমানোর পরও দাম কমার ক্ষেত্রে কোনো প্রভাব নেই কেন? ব্যবধানে বলতে গেলে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। তার আগে বলে রাখি যে পুরো বছর জুড়ে আসলে যে খাদ্যপণ্যটির সমান তালে চাহিদা থাকে সেটি হচ্ছে আলু। তবে গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি দেশের বাজারে আলুর দাম দফায় দফায় বেড়েছে। গত বছরও যে আলু খুচরা পর্যায়ে 45 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, সেই আলু এবছর আমরা দেখতে পাচ্ছি শেষের দিকে এসে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা খুচরা পর্যায়ে। যদিও আমরা এই মুহূর্তে রয়েছি আলুর পাইকারি আড়তে। এখানে আজকের বাজারের কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি এখানে কেজি প্রতি 58 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে আলু, যা খুচরা পর্যায়ে গিয়ে 70 টাকার উপরে গিয়ে ঠেকেছে। এই যে দাম বাড়ছে এবং গত 2 সপ্তাহের ব্যবধানে 15 টাকা পর্যন্ত বেড়েছে, তার কারণ জানতে চাইলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা আমাদেরকে নির্দিষ্ট কোনো সদুত্তর দিতে পারছেন না। তবে গদবাঁধা তারা কিছু কারণ এখানে উল্লেখ করছেন। এর মধ্যে প্রথমে তারা যে বিষয়টি তুলে ধরছেন সেটি হলো মূলত প্রতি বছর এই সময়টাতে এসে আলুর একটা সরবরাহ সংকট তৈরি হয়। সেই জায়গাতে এবারও একই অবস্থাটা হয়েছে। যদিও গত বছর ডিসেম্বরের দিকে সেই সংকট তৈরি হয়েছিল, এবছর আগে ভাগেই সেই সংকট তৈরি হয়েছে। তারা বলছেন হিমাগারে আলু একেবারেই কমে গেছে, যা আছে তা বীজের জন্যই রেখে দেওয়া হয়েছে, ফলে চাহিদা অনুযায়ী আলু পাওয়া যাচ্ছে না, যার কারণে দামের জায়গাতে তার প্রভাবটি পড়েছে। আর আপনি যে বিষয়টি জানতে চাইছেন, শুল্ক কমানো, আলু গত কয়েক বছর ধরে কিন্তু ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু
কিছুদিন আগে অর্থাৎ সেপ্টেম্বরে সরকার আলুর আমদানি শুল্ক কমিয়েছে, একই সাথে নিয়ন্ত্রণ যে শুল্ক সেটি কিন্তু শূন্যতে নিয়ে এসেছে। আশা করা হয়েছিল যে আলুর দাম অনেকটা কমে আসবে, কিন্তু তার বিপরীত চিত্রটা আমরা এখন দেখতে পাচ্ছি, অর্থাৎ আলুর দাম কমার বদলে এখন অনেকটা বেড়েছে। সেই দৃশ্যগুলো আমরা বাজারে এসে দেখতে পাচ্ছি এবং তারা এক্ষেত্রে বলছেন যেহেতু চাহিদা বেড়েছে, কিন্তু এই সময়টাতে চাহিদা অনুযায়ী সরবরাহ সে অনুযায়ী দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে বাজারে এসে তার দামটি বেড়ে যাচ্ছে। যদিও তারা বলছেন যে আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে সেই সংকটটা কেটে যাবে, অর্থাৎ যখন নতুন আলু বাজারে আসবে তখন আবারও দাম কমে আসবে, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে আলুর দরদামের সবশেষ তথ্য। মুক্তি। সহকর্মী কাজী মাহফুজ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন পাইকারি আলুর বাজার থেকে। এদিকে মানিকগঞ্জেও সপ্তাহ ব্যবধানে খুচরা পর্যায়ে আলুর দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণ অভিযান চালাচ্ছে বিশেষ টাস্ক ফোর্স। এই বিষয়ে আলোচনাতে পৌর কাঁচাবাজার থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, একটু জানতে চাই, এই যে বাজার নিয়ন্ত্রণের যে টাস্ক ফোর্সের অভিযান চলছে সেখানে কোনো অসঙ্গতি ধরা পড়েছে কিনা এখন পর্যন্ত? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি পৌর কাঁচা বাজারে। একটু আগেই কিন্তু এই বিশেষ টাস্ক ফোর্স যেটা তারা কিন্তু অভিযান চালিয়েছে, মানে একেবারে যে এই জায়গায় সবজি বাজার থেকে মাংসের বাজার, ডিমের বাজার এবং চালের বাজার সব জায়গায় কিন্তু তারা তাদের পাকা মেমো এবং যে বিক্রয় মূল্য এবং কেনার মূল্য সেগুলো কিন্তু দেখেছে। এখন আমরা যে এতক্ষণ পর্যন্ত যে অভিযানটা চললো, এখন পর্যন্ত তাদেরকে সতর্ক করা কিংবা তাদেরকে পরামর্শ দেওয়া সেগুলো কিন্তু তারা করেছে এবং আমরা কোনো অসঙ্গতি দেখতে পাইনি, যেটা যার জন্য যাদেরকে ব্যবসায়ীদেরকে যে করা হয়েছে, কি বলবো, যে জরিমানার আওতায় আনা হচ্ছে, এরকম কোনো ব্যবসায়ী কিন্তু আজকে নাই। তো আমরা দেখেছি যে এই টাস্ক ফোর্স কিন্তু পাইকারি আড়তে আগে যে তাদের যে বাজার দর, সেটা বিক্রয় দর সেটা কিন্তু তারা জেনেছে। তারপর কিন্তু তারা এই পৌর কাঁচা বাজার সহ আরো একটি বাজার, দুধ বাজার এলাকা, সেখানে কিন্তু তারা গিয়েছে। তো আমি একটা বিষয় বলতে চাই যে মানিকগঞ্জে কিন্তু যে সপ্তাহের ব্যবধানে কিন্তু আলুর দাম খুচরা পর্যায়ে কিন্তু 10 টাকার মতো বেড়েছে। তো পাইকারি বাজারের সাথে যখন আড়তদারদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সাদা আলু সেটা বিক্রি করছেন তারা পাইকারি পর্যায়ে 68.33 পয়সা, তার মানে হচ্ছে 68 টাকা 33 পয়সা। সেটাই কিন্তু এই খুচরা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আর লাল আলু যেটা রয়েছে সেটা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে 65 টাকা 33 পয়সা। সেটা কিন্তু মানিকগঞ্জের খুচরা বাজারে সেটা কিন্তু 75 টাকায় বিক্রি হচ্ছে। তো আমরা কথা বলেছিলাম এই যারা টাস্ক ফোর্স যারা অভিযান চালিয়েছে, যে আলুর দাম এত ক্ষণে ক্ষণে যদি এরকম বাড়তে থাকে, ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে প্রতিদিনই সবজির দাম বাড়ছে, বিশেষ করে আলু যেটা সেটাও সপ্তাহের ব্যবধানে 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এদিকে আমরা তাদের সাথে কথা বলার পর তারা জানিয়েছে যে পর্যন্ত তারাও অভিযান অব্যাহত রেখেছে এবং অসঙ্গতি পেলেই তারা জরিমানার আওতায় নিয়ে আসবেন, এবং যে পর্যন্ত নতুন আলু আসলে বাজারে না উঠছে ততক্ষণ পর্যন্ত হয়তো বা আলুর দাম কমানো সম্ভব না বলে আমরা এখানকার যারা রয়েছে ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো অপরদিকে যে সবজিগুলো এই পাইকারি বাজারের কাঁচা বাজারের যে সবজি সেগুলো কিন্তু বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। মুক্তি, তো এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ সংবাদ। আমাদের সঙ্গে সহকর্মী আসাদ জামান যুক্ত ছিলেন মানিকগঞ্জ থেকে। নাটোরে জনতার বাজারে 640 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। এখান থেকে সর্বনিম্ন 250 গ্রাম ও সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত মাংস কিনতে পারছেন ভোক্তারা। এ বিষয়ে আরও জানাতে জেলার মাদ্রাসা মোড় জনতার বাজার থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, একটু জানতে চাই যে মাংস কিনতে ক্রেতাদের ভিড় সেখানে কেমন দেখছেন, এবং বাজারের তুলনায় অনেকটাই কম দামে গরুর মাংস কিনতে পারছেন ক্রেতারা, কি বলছেন তারা এই বিষয়ে? আপনি যেমনটি বলছিলেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদের যে জনতা বাজার, এর আগে তারা কাঁচা বাজারে তারা বিক্রয় করেছিল। এবছর এবার তাদের যে নতুন সাবজেক্ট সেটি হচ্ছে গরুর মাংস। আজকে তারা যে 3.5 মণ ওজনের একটি গরুর মাংস সকাল 8টার দিকে তারা এখানে জবাই করার পরে তারা বিক্রয় শুরু করেন। ইতিমধ্যে কিন্তু মাংস প্রায় 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। এখানে যে সুযোগ করে মানুষ রয়েছে তাদের জন্য সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত একজন ভোক্তা নিতে পারবেন। এতে করে 640 টাকা কেজি করে তারা এখানে বিক্রয় করছেন।
অর্থাৎ বাজারে কিন্তু আজকে আমরা দেখেছি যে 680 থেকে 700 টাকা কেজি গরুর মাংস বিক্রয় হচ্ছে। সেখানে এই যে জনতার বাজার রয়েছে, জনতার বাজারে এখানে 640 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু এই মাংস কেনার জন্য প্রচুর পরিমাণে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং যে যার সাধ্য অনুযায়ী তারা কিন্তু এখানে এসে মাংস ক্রয় করছেন। আমরা এখানে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আজকে যেহেতু প্রথম দিন এটি শুরু হয়েছে, হয়তো এর পরবর্তীতে তারা সপ্তাহে 2 দিন চালু করবেন, অর্থাৎ মঙ্গলবার এবং শুক্রবার এই 2 দিন তারা এই গরুর মাংস যে সংযোজন সেটি বিক্রয় করবেন এবং পরবর্তীতে তাদের যে টার্গেট রয়েছে, অর্থাৎ আরও যদি কম দামে ভোক্তার কাছে এই মাংস বিক্রয় করার সুযোগ হয় তারা সেটি করবেন। এই জনতার বাজারে যারা এখানে আয়োজন করেছেন তারা, এবং আমরা আজকে সকাল থেকে আরও যেটি দেখতে পেয়েছি সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে এখানে মাংস ক্রয় করতে আসে তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে কিনে নিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে এই ধরনের উদ্যোগ একটি বেশ প্রশংসনীয় উদ্যোগ এবং সাধারণ ক্রেতারা যারা তারা কিন্তু এই গরুর মাংস যে স্বাদ তারা সেটি নিতে পারবেন এবং আগামী দিনে হয়তো এর যে পরিধি সেটি হয়তো আরও বৃদ্ধি করা সম্ভব হবে এবং হয়তো 2 দিন থেকে আরও তারা 3 দিন করতে পারে যদি চাহিদা দিন দিন এটি বৃদ্ধি পায়। তারা এমনটি জানিয়েছেন এবং এই কাঁচা বাজারের পরে এটি গরুর মাংস এটি আজকেই বেশ প্রশংসা তৈরি করেছে এবং এর ব্যাপক সাড়া সেটি কিন্তু সাড়া ফেলেছে। অর্থাৎ বাজারে যে ঊর্ধ্বগতি, অনেকে 700 টাকা কেজি দরে মাংস ক্রয় করতে পারে না, সে কারণে কিন্তু এরা যেটি চালু করেছে যে 250 গ্রাম মাংস, অর্থাৎ 250 গ্রাম মাংস 160 টাকা। যারা নির্বাচিত মানুষ রয়েছে তারা কিন্তু এই 250 গ্রাম তারা মাংস কিন্তু এখানে ক্রয় করতে পারবে। তো মুক্তি এই ছিল নাটোর থেকে জনতা বাজারের গরুর মাংস ক্রয় বিক্রির আমার কাছে সবশেষ তথ্য। মাহবুব হোসেন যুক্ত ছিলেন নাটোর থেকে। গতরাতে গ্রেপ্তার সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু, সিরাজুল ইসলাম মোল্লা ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর শামীম আল সাইফুল সোহাগকে আজ আদালতে তোলা হবে। এ নিয়ে আলোচনাতে মুখ্য মহানগর হাকিম আদালত থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, এই যে বলছিলাম যে গতরাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু, সিরাজুল ইসলাম মোল্লা এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর শামীম আল সাইফুল সোহাগ, একটু জানতে চাই যে তাদেরকে কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে? মুক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট থানায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় আজকে 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়েছে বরগুনার 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভুকে। পুলিশ তাকে 10 দিনের রিমান্ড চেয়েছে, তার এখন শুনানিটি চলছে। ঠিক একই মামলায় আজকে আদালতে তোলা হয়েছে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে। তিনি এর আগে 6 দিনের রিমান্ডে ছিলেন এই ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় এবং তাদের দুজনেরই শুনানিটি এখন আসলে চলছে। তবে শুনানি শেষ হলে আমরা আসলে জানতে পারবো যে শম্ভুর আসলে কতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পাশাপাশি এখানে আজকে গতকালকে রাতে গ্রেপ্তার করা হয়েছিল এই 3 জনকে। 3 জনের মধ্যে রয়েছে, আমি যদি বলি, এখানে এই নরসিংদীর সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। তবে আজকে এখন পর্যন্ত শুধু শম্ভুকে আদালতে আনা হয়েছে, বাকিদেরকে এখনো পর্যন্ত আদালতে আনা হয়নি। তবে তাদেরকে বিকেলে দিকে আদালতে আনতে পারা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ। তবে এখানে আজকে যেহেতু ধীরেন্দ্রনাথ শম্ভুকে উত্তরা থেকে গ্রেপ্তার করে আজকে আদালতে তোলা হয়েছে, তাকে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে তোলা হয়েছে, তার শুনানি চলছে। এবং একই মামলায় আমরা দেখেছি যে আমির হোসেন আমুল, তিনি 14 দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তিনি 6 দিনের রিমান্ডে ছিলেন এই মামলায় এবং আজকেই তার আসলে রিমান্ড শেষ হয়েছে এবং তাকে একই মামলায় দুজনকে একসাথে আজকে আদালতে তোলা হয়েছে। আমির হোসেন আমুকে কারাগারে পাঠানো হতে পারে, আর শম্ভুকে, ধীরেন্দ্রনাথ শম্ভুকে কতদিনের রিমান্ড মঞ্জুর করে সেটি শুনানি শেষ হলে আসলে বলা যাবে। তবে এছাড়া আজকে আরও গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি যে কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল
আব্দুল মতিনকে, তাকেও আজকে আদালতে আনতে পারা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ। তবে যেহেতু এখনো এই দুজনের শুনানি চলছে, ধীরেন্দ্রনাথ শম্ভু এবং আমির হোসেন আমুর শুনানি চলছে, শুনানি কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, তখন আরও বিস্তারিত জানা যাবে যে ধীরেন্দ্রনাথ শম্ভুকে এই নিউ মার্কেট এলাকার যে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে কয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতে। সেখানে তার আসামিপক্ষের আইনজীবীরা আছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও কিন্তু সেখানে আছেন। তার এই এজলাস কক্ষে তার শুনানি চলছে। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানাবো। এই ছিল সিএমএম আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। মুখ্য মহানগর হাকিম আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। গাজীপুরে পোশাক শ্রমিকদের টানা অবরোধে মহাসড়ক কয়েকদিন বন্ধ থাকার পর আজ থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে সব পোশাক কারখানা খোলা থাকলেও বন্ধ রয়েছে TNZ কারখানা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানতে চাই যে সমঝোতা হওয়ার পরও কারখানা কেন বন্ধ রয়েছে এবং কখন থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন? জি মুক্তি, গতকালকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং যে মন্ত্রণালয় কর্মকর্তাদের যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে, সেই বৈঠকে শ্রমিকদের যে বেতন, যে বকেয়া বেতনটি রয়েছে, সেই বেতন পরিশোধের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু গতকাল রাতেই শ্রমিকরা এই মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে। এরপর থেকে আজকে সকাল থেকে শ্রমিকদের কাজে ফেরার কথা ছিল। তবে আমরা সকাল থেকে খোঁজ খবর নিয়েছি যে TNZ যে পোশাক কারখানাটি রয়েছে, এই গ্রুপের 6টি পোশাক কারখানার কোনোটি কিন্তু আজকে খোলেনি। অর্থাৎ এই পুরো গ্রুপের প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল এবং এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য যে পোশাক কারখানাগুলো রয়েছে, সেই পোশাক কারখানাগুলো কিন্তু খুলেছে এবং সেখানে যে কর্ম যে পরিবেশ সেটি তৈরি হয়েছে। তবে এখন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গত 3 দিন ধরে যে অচল অবস্থা তৈরি হয়েছিল, সেই অচল অবস্থা অনেকটাই কেটে গেছে। স্বাভাবিক গতিতে এখন যানবাহনগুলো চলাচল করতে পারছে। আমরা দেখেছিলাম গত 3 দিন ধরে শ্রমিকরা মহাসড়ক আটকে রেখে এই অবরোধ করে রাখার ফলে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছিল, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছিল। বিশেষ করে যারা কর্মস্থলে যাচ্ছিলেন এবং কর্মস্থল থেকে ফিরছিলেন, তাদেরকে বেশ দুর্ভোগের মধ্যে দিয়ে পড়তে হচ্ছে। পাশাপাশি উত্তরাঞ্চলের যে 22টি জেলার মানুষ এই পথে চলাচল করে, তাদেরকেও বেশ দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়। তবে সেই অচল অবস্থা কেটে গেছে, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে যে শিল্পাঞ্চলের পরিবেশ। শুধুমাত্র যে পোশাক কারখানাটিতে শ্রমিক আন্দোলন ছিল, সেই পোশাক কারখানাটির শ্রমিকরা কাজে ফেরেনি। তবে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে হয়তোবা আগামীকাল থেকে তাদের পোশাক কারখানাগুলোও খুলবে এবং তারাও সেখানে কর্মস্থলে যোগ দিবে। এবং এই অবস্থায় অন্যান্য পোশাক মালিকরাও কিন্তু বলছেন যে তাদের এই নিরাপদ পরিবেশটি যেন বজায় থাকে, কারণ একটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে এর প্রভাব কিন্তু আশপাশের পোশাক কারখানাগুলোতেও থাকে। তো সবকিছু মিলে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ কিন্তু এখন স্বাভাবিক হয়ে আসছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। ইফতেখার রায়হান যুক্ত ছিলেন গাজীপুর থেকে। খুলনা নগরীতে বিভিন্ন দিন ধরেই চলছে বিভিন্ন রকমের উন্নয়ন কাজ, কিন্তু এসব কাজ শেষ না হয় নির্মাণাধীন এলাকায় পানি জমে বেড়েছে মশার উৎপাত, এতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে নগরের বানিয়া খামার এলাকা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, একটু জানতে চাই যে কোন কোন এলাকাগুলোতে ডেঙ্গুর প্রকোপ এখন সবচেয়ে বেশি এবং মশক নিধনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মুক্তি, আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে খুলনার যে ওয়ার্ডগুলো রয়েছে, 31টি ওয়ার্ড রয়েছে, প্রায় সব জায়গাতেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেড়েছে। তার মধ্যে কিন্তু আমরা যে ওয়ার্ডে রয়েছি 27 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডেই কিন্তু ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। এখানকার নাগরিকরা যেটি বলছেন, মূলত কিন্তু এই নগরীর মধ্যে যে ড্রেনগুলো রয়েছে, প্রত্যেকটি ড্রেনে কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারেই নেই বললে চলে। এখানকার বিভিন্ন জায়গাতে কিন্তু ড্রেন সংস্কার বা নতুন ড্রেন বানানোর কাজ চলছে। তবে গত 1 থেকে 1.5 বছর ধরেই আমরা দেখছি যে এই ড্রেনের কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত
বেশিরভাগ কাজই কিন্তু শেষ হয়নি এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে এই ড্রেনের কাজ কিন্তু বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায়। এর পাশাপাশি পানি নিষ্কাশনের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যে নালা বা খালগুলো রয়েছে শহরের আশপাশ দিয়ে, যেসব জায়গা থেকে এই ড্রেনের পানিগুলো সরে সেই সব জায়গাতেও কিন্তু একই রকম অবস্থা এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আবর্জনা বা ময়লার স্তূপে ভরা, যার ফলে কিন্তু সেই সব জায়গা থেকে পানি সরতে পারছে না এবং সে কারণে কিন্তু যে এই যে নগরীতে এই বৃষ্টি মৌসুম গেল এবং বৃষ্টি মৌসুমের পরে কিন্তু বিভিন্ন জায়গাতে পানি জমেছে এবং যার ফলে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটি বেড়েছে। এডিস মশার যে আবাসস্থান সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু এই এলাকাতে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কথা বলেছি, সেখানে কিন্তু গত কয়েকদিন এই চলতি বছরেই কিন্তু প্রায় 800রও বেশি রোগী তারা চিকিৎসা নিয়েছেন এবং এখনও পর্যন্ত কিন্তু প্রায় 1.5 শতাধিক রোগী সেখানে ভর্তি রয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন বাসাবাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে যে প্রায় বেশিরভাগ বাসাবাড়িতে কিন্তু একই পরিবারে 2 থেকে 3 জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে এবং অনেকেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন বাড়িতে থেকেই। তো এখানকার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু ফগার মেশিনের মাধ্যমে কিন্তু স্প্রে করা হচ্ছে। তবে নগরবাসী যেটি বলছেন যে এই স্প্রেটা কিন্তু আসলে ততটা কার্যকারী নয়, এর থেকেও ভালো কার্যকারী ব্যবস্থা কিন্তু নিতে হবে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও এখনো পর্যন্ত তেমন কোনো কার্যকারী পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি এবং নগরীর যে ড্রেনগুলো রয়েছে, যে অপরিষ্কার বা পানিতে বদ্ধ যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলোর পরিষ্কারের যে ব্যবস্থা বা কিছু এরকম তেমন কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে নেওয়া হয়নি। তবে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ফগার মেশিনের মাধ্যমে এই যে বিভিন্ন জায়গাতে কিন্তু স্প্রে করা হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। সহকর্মী রামিম চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খুলনা থেকে। ভারতের অভ্যন্তরে জটিলতা থাকায় হিলি বন্দর দিয়ে কমছে রপ্তানি। ভারতের বাজারে সবজি, ঝুট কাপড়, কাঁচাকলা, মাছ সহ বেশ কিছু পণ্যের চাহিদা থাকলেও এই বন্দর ব্যবহার করে রপ্তানি করতে পারে না হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। তবে নিজেদের অভ্যন্তরীণ অবকাঠামো ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোয়ারেন্টাইন না থাকায় পণ্য আমদানি করতে পারছেন না ভারতীয় ব্যবসায়ীরা। সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। দেশের অন্যান্য স্থলবন্দরগুলোর মতো হিলি স্থলবন্দর দিয়েও আমদানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও ভাটা পড়েছে রপ্তানি খাতে। বিগত অর্থ বছরগুলোতে এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হতো ঝুট কাপড়, ওয়াটার পাম্প, চিটাগুড় ও রাইস ব্র্যান্ড অয়েল। তবে এখন নামমাত্র একটি পণ্য রপ্তানি হচ্ছে ভারতে। উত্তরবঙ্গের সবচেয়ে ব্যস্ততম স্থলবন্দর হিলি। এই বন্দর দিয়ে ভারত থেকে নানা পণ্য আমদানি হলেও রপ্তানি হয় নামমাত্র কয়েকটি পণ্য। তবে এই বন্দর দিয়ে রপ্তানির অপার সম্ভাবনা থাকলেও ভারত অভ্যন্তরের নানা জটিলতায় তা ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা না থাকা, কোয়ারেন্টাইন অফিস, বন্দরের ব্যবস্থাপনা না থাকা ও রাস্তা শুরু সহ নানা জটিলতার কারণে ভারতে পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে না। দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা গেলে যেমন বাড়বে রপ্তানির গতি, তেমনি বাড়বে বৈদেশিক মুদ্রা। ভারতে এই মুহূর্তে চাহিদা আছে আপনার কৃষি পণ্য, যেমন সেলো মেশিনের পাম্প, টিউবওয়েল এবং গার্মেন্টস আইটেম কিছু আছে। ঝুট কাপড়ে ইন্ডিয়াতে অনেক চাহিদা। ওপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাস্টমসের এখানে লোকালে থাকে না, তারা এটা থাকে দেখা আমাদের কলকাতায় তাদের হেড অফিস। তো এ কারণে ওপার থেকে আমরা সহযোগিতাটা পাই না। আদার্স যে কাঁচামালগুলো আছে এগুলোর ইন্ডিয়াতে চাহিদা আছে, কিন্তু ইন্ডিয়া সরকারের অসহযোগিতার কারণে আমরা এই কাঁচামালগুলো বা অন্যান্য আইটেমগুলো আমরা এক্সপোর্ট করতে পারতেছি না। ভারতের বাজারে চাহিদা রয়েছে বগুড়ার বেশ কিছু পণ্যের, যা ভারত অভ্যন্তরীণ জটিলতায় রপ্তানি করতে পারছেন না দেশের ব্যবসায়ীরা, যা স্বীকার করেছেন খোদেই ভারতীয় ব্যবসায়ী নেতা। আমরা অনেক কিছু নিতে চাইলেও আমরা নিতে পারি না। সে পিছনে সবচেয়ে বড় কারণ যে আমাদের এখানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ইন্ডিয়াতে কোয়ারেন্টাইন নেই, আমরা বাংলাদেশে কিছু বীজ নিতে চাইলেও নিতে পারি না। যেমন ইলিশ মাছ আমরা নিতে পারি না, নিতে গেলে বেড়া বলতে নিতে হয়, হিলিতে আমরা নিতে পারি না।
বিগত কয়েক অর্থ বছরের চিত্রে দেখা যায় মুখ থুবড়ে পড়েছে এই বন্দরের রপ্তানি খাত। 2021-22 অর্থ বছরে প্রায় 15,000 টন পণ্য রপ্তানি হলেও 2022-23 ও 2023-24 অর্থ বছরে মাত্র 8,000 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে এই বন্দর দিয়ে। সোহেল রানা, এখন হিলি। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ট্যাক্সি প্রতিষ্ঠানে চাকরি করেন কয়েক হাজার বাংলাদেশি। চাকরিতে প্রবেশের আগে প্রশিক্ষণের পাশাপাশি দিতে হয় নানা রকম পরীক্ষা, যে কারণে লাইসেন্স তৈরি থেকে শুরু করে গাড়ি হাতে পাওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এক একজন পরিণত হন দক্ষ চালকে। এতে যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত করা যায় মালপত্রের সুরক্ষাও। আরব আমিরাত থেকে কামরুল হাসান জনির প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 8 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ট্যাক্সি চালক হিসেবে কাজ করছেন আলামিন হোসেন। রংপুরের এই সন্তানের ট্যাক্সিতে সম্প্রতি এক জার্মান দম্পতি ফেলে যান মানিব্যাগ, মূল্যবান ইউরো ও ব্যাংক কার্ড, যা ফেরত দিয়ে প্রশংসিত হন তিনি। মাত্র 525 দিরহাম বেসিক বেতনে প্রবাস জীবন শুরু করা আলামিন 2 বছরের মাথায় পান ড্রাইভিং লাইসেন্স। এরপর বেতন পৌঁছে 2000 দিরহামে। আবুধাবিতে যখন তাদেরকে নামাই দিছি হোটেলে, ওদের মানি ব্যাগ, টাকা পয়সা থুয়ে গাড়িতে থুয়ে তারা হোটেলের ভেতরে চলে গেছে। যখন আমি আবুধাবি থেকে রওনা হয়েছি, মাঝ রাস্তায় একটা রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য ওয়েট করতেছি, দেখি আমার গাড়িতে তাদের মানি ব্যাগ, টাকা পয়সা ছিল এবং আমি হোটেলের নাম্বার সার্চ করছি গুগলে, ওখান থেকে কল দিই এবং তারা আরটিএতে কল দিছে, দেওয়ার পরে আমি তাদেরকে ফেরত দিছি। আমিরাতের 13 বছর প্রবাস জীবনের প্রায় 8 বছরই দুবাইয়ে ট্যাক্সিতে কাজ করছেন কুমিল্লার রবিউল্লাহ। কয়েক সপ্তাহ আগে গাড়িতে ফেলে যাওয়া যাত্রীর একটি আইফোন ফেরত দিয়ে প্রশংসা করেন তিনি। কুড়িগ্রামের সঞ্জিত কুমার দুবাই ট্যাক্সিতে যোগ দিয়েছেন প্রায় 2 বছর। একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনিও। আমার নিয়ে হোটেলে যখন নামাইলাম, ড্রপ করার পরে চলে আসার পরে দেখলাম যে আমার পিছনে মোবাইল, তখন আমি আরটিএতে কল দিলাম যে লস্ট অ্যান্ড ফাউন্ডে ওইখানে একটা মোবাইল পাওয়া গেছে। তো আরটিএ আমার কমপ্লেন অ্যাকসেপ্ট করলো। তার কিছুক্ষণ পরেই কাস্টমার কল দিল আমার মোবাইলের ভিতরে, ওই যে ওর যেই ফোন ফালাই গেছে ওই ফোনে আর কি। তো রেখে যাওয়া কোনো জিনিস, কোনো দ্রব্য, কোনো মূল্যবান সম্পদ আপনি রেখে গেলে এর পুরো নিশ্চয়তা আরটিএ আপনাকে দেবে। এরকম অনেক ঘটনা আমাদের সঙ্গে হয়ে থাকে। আমরা অনেক মূল্যবান জিনিস গাড়িতে পাই এবং যত্ন সহকারে রেখে দেই। আলামিন, রবিউল্লাহ কিংবা সঞ্জিত কুমারের মতো অনেকেরই অভিজ্ঞতা প্রায় একই রকম। জানা যায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিশর সহ বেশ কিছু দেশের কয়েক হাজার প্রবাসী দুবাইয়ে ট্যাক্সি চালক হিসেবে কাজ করছেন নিয়মিত। এক একজন চালককে কাজ করতে হয় দৈনিক 12 ঘন্টা। বেশিরভাগের বেতন হয় কমিশনের ভিত্তিতে। বেতন তারতম্যে পার্থক্য থাকলেও সততার প্রশ্নে এখনো অনড় এই প্রবাসীরা। গাড়িতে ফেলে যাওয়া মালপত্র ফেরতের নিশ্চয়তা দিয়ে থাকে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আরটিএ ও সংশ্লিষ্ট ট্যাক্সি প্রতিষ্ঠান। হারানো জিনিস 24 ঘন্টা পর্যন্ত যত্ন সহকারে রেখে দেন চালকেরা। চালকরা জানান, ড্রাইভিং লাইসেন্স করার সময় প্রাতিষ্ঠানিক দিক নির্দেশনা ও গ্রাহকের সঙ্গে কথোপকথনের প্রশিক্ষণ পেয়ে থাকেন তারা। লাইসেন্স নিতে আমাদের অনেক সময় টাইম লাগে, তো লাইসেন্সের ক্ষেত্রে একটু লেট হয়ে যায় অনেক সময়, বা অনেক সময় লোকেশন ক্লাস। এখন একটু স্লো চলতেছে, হয়তো 7 মাস 8 মাস বা 1 বছরও লাগতেছে গাড়ি পাইতে। কোনো সময় কোনো কাস্টমার সাথে কোনো রাগান্বিত হওয়া যাবে না। কাস্টমার অলওয়েজ রাইট, সব সময় কাস্টমার রাইট, 100%। মধ্যপ্রাচ্যের দেশটির ট্যাক্সি প্রতিষ্ঠানগুলোয় রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড নামের আলাদা দপ্তর। এছাড়াও গাড়িতে থাকা ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করা হয় চালকদের। এটি একদিকে যেমন চালকদের সঠিক পথের নিয়ন্ত্রক, অন্যদিকে যাত্রীর নিরাপত্তা ব্যবস্থার বড় উদাহরণ। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। আবারও অস্থির হয়ে উঠেছে ভারতের সংঘাত কবলিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। থানায় হামলার জেরে পুলিশের পাল্টা অভিযানে বন্দুকযুদ্ধে প্রাণ গেছে কমপক্ষে 11 কুকি বিদ্রোহীর। প্রাদেশিক রাজধানী ইম্ফালেও পাহাড় থেকে গুলি ছুড়েছে কুকিরা। অস্থিরতার জেরে জারি করা হয়েছে
কারফিউ। সোমবার মণিপুরের জিরিবাম থানায় দুদিক থেকে একযোগে হামলা চালায় বিদ্রোহীরা। গত কমাসে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে জিরিবাম জেলার এই থানাটি। থানার পাশে একটি শরণার্থী শিবিরও হামলাকারীদের সম্ভাব্য লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। থানায় হামলার পর 400 মিটার দূরের একটি এলাকায় বাড়ি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে শুরু হয় বন্দুকযুদ্ধ। অভিযানস্থল থেকে রকেট, প্রোপেন্ট গ্রেনেড, রাইফেল সহ বিভিন্ন অস্ত্র জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। নিহতদের গ্রাম স্বেচ্ছাসেবক দাবি করে কুকি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে শাটডাউন ঘোষণা করেছে কয়েকটি কুকি নাগরিক সমাজ সংগঠন। সপ্তাহখানেক ধরেই জিরিবামের পরিস্থিতি উত্তপ্ত। হামলা চালাচ্ছে মেইতেই বিদ্রোহীরাও। ওয়েস্ট ইন্ডিজ সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। 22 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মমিনুল তাইজুল সহ 6 ক্রিকেটার। সেখান থেকে দলের বাকি সদস্যদের সাথে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরের বিস্তারিত জানাবেন আরিফুল ইসলাম সাহাব। দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ। প্রথম দফায় টেস্ট স্কোয়াডে থাকা সাদমান, তাইজুল, মমিনুলরা দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন ওয়ানডে ও টি-20 দলের সদস্যরা। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বরাবরই চ্যালেঞ্জিং। টেস্ট দলের ওপেনার সাদমান ইসলামও সেটা মানছেন, তবে চাপ নিতে চান না। পাশাপাশি সিনিয়র কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের সংযোজনও বাড়তি সুবিধা হিসেবেই দেখছেন এই ওপেনার। অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে। তো স্যারের সাথে তো সবাই এর আগে কাজ করছে কম বেশি। তো এখন যদি কারো প্রবলেম ফেস করি বা নিজেদের যদি কিছু লাগে তো অবশ্যই তার থেকে হেল্প নেব, এটা ট্রাই করবো। যাবো তো জয়ের জন্যই, চেষ্টা থাকবে ভালো খেলার, ইচ্ছা আছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে এসে ফিরে। চ্যালেঞ্জ তো সব জায়গাতেই ফেস করতে হয়, এটা তো নর্মালি আপনার এটাকে যদি বেশি না হয় তাহলে তো আর প্রেশারই। সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে টাইগারদের পরিসংখ্যান সাদমানদের জন্য কিছুটা অস্বস্তির। 10 টেস্টে 2 জয় আর 1 ড্রয়ের বিপরীতে হার 7 ম্যাচে। অবশ্য ওয়ানডের পরিসংখ্যানে দুদলই সমানে সমান। সর্বমোট 16টি 50 ওভারের ম্যাচে সমান 8টি করে জয় পরাজয়। তবে টি-20তে ক্যারিবীয় কন্ডিশনে জয় এখনও অধরা টাইগারদের। 6 ম্যাচের 4টিতেই হার আর বাকি 2টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ এবার নিশ্চয়ই টেস্ট ও ওয়ানডেতে ভালো করার পাশাপাশি টি-20তেও ভাঙতে চাইবে পরাজয়ের বৃত্ত। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুলিশ, বাড়ছে টহল গাড়ি। কাঠামোগত পরিবর্তন করে জনবান্ধব বাহিনী গড়ার পরামর্শ। অপরাধস্থল পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু তার যেরকম সে সময় লাগছে, আবার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে এই অতি সতর্ক নীতিটা অবলম্বন করছে। কপের মূল সম্মেলনে আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টা। চূড়ান্ত ঘোষণায় বাংলাদেশের দাবি অন্তর্ভুক্ত করার চেষ্টা। আমদানি শুল্ক কমানোর পরও বাড়ছে আলুর দাম। 2 সপ্তাহে কেজিতে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি। এবং সংঘাতে ফের অস্থির ভারতের মণিপুর। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ গেল 11 কুকি বিদ্রোহী। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekontv-তে।